touching light. নমস্তে, নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন সবাই। আমরা দেখছি অ্যাপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টর। আমাদের প্রথম বিভাগ ভিজিটিং আওয়ার, যেখানে অপেক্ষা করেন ডাক্তারবাবুরা, জানিয়ে দেন নানান বিষয় সম্পর্কে অনেক জরুরি কথা। যেমন আজকের বিষয়বস্তু কগনিটিভ নিউরোলজি। আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ আছেন ডক্টর অমিতাভ ঘোষ এবং ডক্টর সঞ্জয় ভৌমিক। Doctors, very warm welcome to visiting us. Thank you. ডক্টর ভৌমিক, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক সময় রাতে শোবার সময় বিশেষ করে অনেকে ফিল করেন যে পায়ে কীরকম যেন একটা ছুঁচ ফোটানোর একটা অনুভূতি বা কি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। অনেক সময় অনেকের পা অসাড় হয়ে যায়, একটা পেনস অ্যান্ড নিডলস যেটাকে বলে। আবার অনেক সময় যেটা বিশেষ করে আমরা দেখতে পাই বা শুনতে পাই, ডায়াবেটিক পেশেন্টসদের এই অনুভূতিটা একটু বেশি করে হয়। তো এটা কি, এটা কেন হয়, এর চিকিৎসাই বা কি? এটা অনেক কারণে হয়, কিন্তু এক্সাক্ট কারণ কিছু খুঁজে পাওয়া যায়নি। যদিও বলা হয় যে নার্ভের মধ্যে কিছু ডোপামিন সাফিসিয়েন্ট পরিমাণে থাকে না বলে এই সিমটমসগুলো হয়, এবং ডোপামিন সাপ্লিমেন্ট দিলে হয়তো পেশেন্টগুলো ভালো থাকে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, এবং বিশেষ করে এটা আমাদের গ্রাম বাংলার অনেক দর্শক আছে, তাদের তরফ থেকে এই প্রশ্নটাই করছি যে এই ফিট বলে একটা যে আমরা একটা জিনিস হয়, অনেকে বলছে এই ফিটে ধরেছে, ফিটের রুগী। আমি নিজে দেখেছি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে কাঁপতে শুরু করে দেয়, মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে এবং অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ফিট কি, দ্বিতীয় কথা হচ্ছে কি এর চিকিৎসা কী, বা এর থেকে মুক্তির উপায় কী, বা এর থেকে কি কোনো ওজন সংক্রান্ত বিষয় এর সাথে জড়িত আছে, আর এর পার্মানেন্ট সলিউশন যদি থাকে, এটা পুরো সব মিলিয়ে আপনি যদি এটা আমাকে এক্সপ্লেন করেন। আমাদের যেমন ইলেকট্রিসিটি কারেন্টের যে সার্কিট থাকে, ওই সার্কিটে যদি কোনো জায়গায় কারেন্টের কমিউনিকেশনে কোনো প্রবলেম থাকে তাহলে একটা স্পার্ক হয়। আমাদের ব্রেনের মধ্যেও একই রকম সার্কিট আছে। এই সার্কিটে কোনো কারণে যদি ওয়্যারিংয়ের কিছু একটা ডিফেক্ট, আইদার বার্থ রিলেটেড প্রবলেম, অথবা জেনেটিক প্রবলেম, অথবা কারো টিউমার হয়েছিল, কারো স্ট্রোক হয়েছিল, বা কারো হেড ইঞ্জুরি হয়েছিল, বা মাথায় ইনফেকশন হয়েছিল, যে কোনো কারণে যদি ওই সার্কিটে কিছু নার্ভের কানেকশানে গণ্ডগোল থাকে, ওখান থেকে স্পার্ক হয়। এখন যখনই আমাদের দুপাশে দুটো হেমিস্ফেরিক ব্রেন আছে, একটা সাইডে স্পার্ক চলতে থাকলে ইউজুয়ালি পেশেন্ট অজ্ঞান হয় না, হয়তো অপোজিট সাইডে কিছু সিমটম শুরু হয়, হয়তো কারো একটু হাতটা নড়লো, কারো একটু সেন্সেশন হলো, বা মুখটা একটু বেঁকে গেল। কিন্তু যখনই ওই স্পার্কটা একটা ব্রেনের থেকে অন্য ব্রেনে স্প্রেড করে গেল, তখনই পেশেন্টটা অজ্ঞান হতে শুরু করলো, হ্যাঁ, অথবা দুদিকে কাঁপুনি দিয়ে ফিট এলো, বা শুধু শুধু অজ্ঞান হয়ে পড়ে থাকলো। এখন এইটা একটা ব্রড টার্ম যে এটা একটা মৃগী রোগ। এই মৃগী রোগের চিকিৎসা, হ্যাঁ, একটা তো ওষুধ আছে, এবং মোস্ট অফ দ্য পেশেন্ট, অলমোস্ট 70 to 75% পেশেন্ট যদি ঠিক মতো ঠিক ডায়াগনোসিস করে ঠিক টাইপের ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু 3 থেকে 3.5 বছরে অনেক পেশেন্টই অলমোস্ট পার্মানেন্ট কিওর হয়ে যায়। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি অ্যাজ আ বাইস্ট্যান্ডার, অ্যাজ আ কমন পার্সন, যারা হয়তো দেখছে তার চোখের সামনে এরকম ফিট হচ্ছে, অনেকে জুতো শোঁকায়, বিভিন্ন বিভিন্ন করে, বাট আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, এবং দর্শকও জানতে চাইবেন, সেটা হচ্ছে সামনে যদি একটা ফিটের পেশেন্টকে দেখি, তার সিজার হচ্ছে বা কাঁপছে, কি করা উচিত? পেশেন্টটাকে প্রথমে তো সাইড করে শুয়ে দেওয়া, যে কোনো এক সাইডে, এবং দেখতে হবে যে যার ক্ষয়ে কোনো শক্ত জিনিসে আঘাত না লাগে, এবং মুখের সিক্রেশন গেল যেন চেস্টের মধ্যে না ঢোকে। কিন্তু কখনোই মুখের মধ্যে জল, জুতো শুকানো অবশ্যই না, এবং কোনো আঙ্গুল বা চামচ অন্য কিছু শক্ত জিনিস দাঁতের মধ্যে না দেওয়া, কারণ ওটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ইউজুয়ালি স্টপ হয়ে যায়। এবং যদি 5 মিনিটের বেশি কন্টিনিউ করতে থাকে, তাহলে ইমিডিয়েটলি মেডিকেল অ্যাটেনশনের দরকার হবে, এবং পেশেন্টকে তাড়াতাড়ি হসপিটালে ট্রান্সফার করতে হবে। ডক্টর ঘোষ, আপনাকে দিয়ে শুরু করা যায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মাথা ব্যথা কি একটা রোগ বাই ইটসেলফ, নাকি এটা কোনো রোগের উপসর্গ? না, এটা রোগের উপসর্গ, এটা রোগ নয়।
ইনফ্যাক্ট আমাদের প্রচুর রাইটার্স আছে বা স্ক্রিপ্ট রাইটার্স রাদার, হ্যাঁ। তারা আমি দেখেছি যে প্রায় 10 জনের মধ্যে 9 জনের এই উপসর্গটা, এই মাইগ্রেনটা। তো এটা আপনি বললেন যে হয় এটা এক্স্যাক্ট কারণটা কি? আর এই যে আপনি যেটা বললেন গা বমি করা, এটাও অনেক সময় দেখি মাথা ধরার সাথে গা বমিটা খুব অ্যাকাম্পানি করে। তো এটা কি, এটা যদি আমাদের একটু খুলে বলেন। মাথা ধরা যদি খুব অসহ্য হয়, ভীষণ বেড়ে যায়, তাহলে গা বমি ভাব একটা এমনি থাকে, তার মানে এই নয় যে বমি হতে হবে। কিন্তু মাথা ধরার সাথে যদি বমি হয়, সেটা প্রত্যেকবার হওয়ার দরকার নেই, মাঝে মাঝেই না হয় হলো, সেটা একটা মাইগ্রেনের টিপিক্যাল একটা উপসর্গ। কেন মাইগ্রেন হয় সহজভাবে এখানে হয়তো বলা মুশকিল, কিন্তু ব্রেনের একটা জায়গা আছে, ধরুন খুব সাধারণভাবে বোঝানোর জন্য একটা হেডেক সেন্টার ধরুন আমি নাম দিলাম আছে, তো সেই হেডেক সেন্টারটা নর্মালি ধরুন আমাদের সাপ্রেস থাকে। কিন্তু যাদের মাইগ্রেনের টেন্ডেন্সি আছে তাদের কারণে অকারণে হেডেক সেন্টারটা সাপ্রেশনটা চলে যায়, তাহলে মাথা ব্যথা ট্রিগার্ড হয়ে যায়। ওই তারপরে সেটা ছড়াতে থাকে, বিভিন্ন ব্যাপার হয়, যার ফলে একাধারে মাথা ব্যথাটাও হতে থাকলো এবং মাথা ব্যথাটা বাড়তে থাকলো, এবং তার সাথে তার কাছাকাছি একটা বমির সেন্টার আছে, তো সেটাকে সে একটু যদি ইরিটেট করে দেয় তাহলে রুগীর ভীষণ বমি হতে থাকলো। ওটা ব্রেনের মধ্যে থেকে আসছে। টেনশন যখন বাড়ে, জীবনে চিন্তা যখন আসে, এটা বেশি ট্রিগার্ড হয়। বা অনেক সময় খুব স্ট্রেসফুল সিচুয়েশনের দিয়ে বা টাইমসের মধ্যে দিয়ে মানুষ গেলে পরে এই মাইগ্রেনটা হয়। তাহলে এটা কি একটা কারণ? অ্যাবসলিউটলি, এটা একটা কারণ। অনিয়ম, অতিরিক্ত স্ট্রেস, দুশ্চিন্তা বলুন, অনেক সময় জ্বর টর থেকেও শুরু হয়ে গেল, তারপরে ট্রিগার্ড হয়ে গেল, সেটাও হতে পারে কোনো ব্যাপার। আরেকটা খুব কমন কারণ আপনাকে বলছি, আমাদের দেশে রোদ্দুরে বেরোনো। স্যার একটা লে পার্সনস কোয়েশ্চেন এটা, সেটা হচ্ছে যে ইজ মাইগ্রেন এনিওয়ে রিলেটেড উইথ মোশন সিকনেস? অনেক সময় অনেকে পাহাড়ে ট্রাভেল করার সময় ফর হোয়াট এভার রিজনস কারো কিছুই হয় না, কারো বমি হয়ে যায়, মাথা ধরে যায়, মাথা ঘুরে, এটা পার্সন টু পার্সন ভেরি করে। এটার কি কোনো কারণ? আমার মনে হয় না মাইগ্রেনের সাথে মোশন সিকনেস আমি ডাইরেক্ট রিলেশন বলবো না হয়তো, কিন্তু কিছু ধরনের মাইগ্রেন আছে যেখানে মাথা ঘোরে। স্যার আজকাল দেখি যে মাথা ধরলি বা মাথা ব্যথা করলেই আমরা স্ট্রেট চলে যাই এই দোকানে, আমরা 4-5টা ওষুধের নাম জানি, বেশ পটাপট বলে দিই এই ওষুধগুলো দাও, টুক করে খেয়ে নিই এবং তাৎক্ষণিক একটা আরাম পাই। কিন্তু আমার যতদূর মনে হয় যে এটা বোধহয় পার্মানেন্ট কিওর নয়, এটা একটা টেম্পোরারি, এটা যেটাকে আমরা সাপোর্ট, টেম্পোরারি সাপোর্ট। তো এই যে ঘন ঘন মাথা ধরার ওষুধ খাওয়াতে সুবিধা অসুবিধে, পরবর্তীকালে লং টার্ম এফেক্টস কি হতে পারে? প্রথমত মাইগ্রেন বা অনেক মাইগ্রেন ধরনের মাথা ব্যথা, আমি শুধু মাইগ্রেন নিয়ে আজকে আলোচনা করলাম, তাহলে একটা আলোচনা ডিটেলসে হয় বলে, আমরা কিন্তু সেগুলো সারাই না। সেগুলো শুরু হয় অনেক সময় ছোটোবেলায় শুরু হয় এবং চলতে থাকে অনেক দিন ধরে, নিয়ে আস্তে আস্তে বুড়ো বয়সে কমতে থাকে। ডাক্তারদের কাজ হচ্ছে সেটাকে কমিয়ে রাখা বা ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটাকে কমিয়ে দেওয়া, বা যাদের ঘন ঘন ব্যথা হচ্ছে অন্য ধরনের ওষুধ, ব্যথার ওষুধ নয়, মাইগ্রেনের ডাইরেক্ট কিছু প্রিভেন্টিভ ওষুধ আছে যেগুলো দিয়ে মাইগ্রেনগুলোকে কমিয়ে রাখা। অনেক দিন ধরে সেটা চালাতে হয়, মাইগ্রেনটা কমে থাকে। ইনফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে যে ওই ওষুধগুলো রোগী যদি বন্ধ করে দেয়, যেটা অনেক সময় তারা করে, ভালো আছে ভেবে, ব্যথাটা ফিরে আসে এবং অতএব তারা আবার ব্যথার ওষুধ খাবার একটা প্রবণতা বাড়তে থাকে, দোকান থেকে নিয়ে সিম্পল পেন কিলার। রেগুলার কোর্সে মাসে আপনি 2-3 বার পেন কিলার খান, 4 বার পেন কিলার খান, ফাইন, কোনো প্রবলেম নেই। কিন্তু রেগুলার কোর্সে পেন কিলার খাওয়াটার প্রবলেম হচ্ছে, আমরা আলোচনা শুরু করেছিলাম ওই হেডেক সেন্টারের একটা গল্প বলে। সেই পেন কিলার যদি আমি রেগুলারলি খাই, তখন সেই হেডেক সেন্টারটার রেগুলেশনটাকেই পাল্টে দেয় এবং তখন ওই বারবার পেন কিলার খাওয়ার জন্যে পেন হয়। জাস্ট লাইক স্মোকিং begets smoking and alcohol begets alcohol. সো ব্যথার ওষুধ খেতে খেতে ব্যথা বাড়তে থাকে। তখন আমাদের দায়িত্ব হয় সেটাকে রোগীকে বোঝানো হবে, খুব শক্ত কিন্তু আমরা এটা বোঝাই, কারণ তাকে ব্যথার ওষুধ ছাড়াতে হবে। ছাড়িয়ে দিলে আবার ব্যথাটা আস্তে 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 তার নিজের অরিজিনাল লেভেলে ফিরে যায়। অতএব সামারি হলো যে ঘন ঘন ব্যথার ওষুধ কিনে খাওয়াটায় টেম্পোরারি রিলিফ যদিও হয়, কিন্তু লং টার্ম যেটা ক্ষতি হয় এবং সেটা উচিত নয়। তাহলে স্যার এর পার্মানেন্ট সলিউশন কি? পার্মানেন্ট সলিউশনটা আমরা বলেছি, আমরা যদি মাইগ্রেন ডায়াগনোসিস করি তাহলে আমরা দেখি যে ধরুন মাসে কতদিন ব্যথা হচ্ছে। মাসে যদি 2-4 বার ব্যথা হয়
আর কিছু না হয় এবং সেটাই যদি তার প্যাটার্ন হয়, তাহলে আমরা বলি কিচ্ছু করতে হবে না, শুধু ব্যথার ওষুধ খাও, ওই 2 দিন কি 3 দিন কি 4 দিন। এবং ব্যথার ওষুধ যখন খাচ্ছেনই প্রথম দিকে খান, কারণ কষ্ট পেয়ে বমি করে ব্যথার ওষুধ খেলে লাভ নেই, ওষুধ তাই হয়তো বমি হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, যদি দেখা যায় যে আপনাকে সপ্তাহে সপ্তাহে ব্যথার ওষুধ লাগছে, 1 দিন বেড়ে 2 দিন, 2 দিন বেড়ে 3 দিন হচ্ছে, তাহলে ইট ইজ আ ব্যাড আইডিয়া। যখন ওইরকম সিচুয়েশন হয় বা ব্যথাটা যখন ঘন ঘন, ধরুন প্রত্যেক সপ্তাহে ব্যথা হচ্ছে, তখন আমরা অন্য ওষুধ দিই, যেটা আমি একটু আগে বলছিলাম, মাইগ্রেন অসুখটাকেই কমিয়ে দেওয়ার। আমরা তো ব্যথার ওষুধ থেকে উপসর্গ বলেছিলাম, ব্যথাটাকে উপসর্গ বলেছিলাম, অসুখটাকে কমিয়ে রাখা। আমি সারাতে পারছি না, ট্রু, কারণ ডাক্তারি শাস্ত্রে সেটা নেই। মাইগ্রেনটা কোনো ডেঞ্জারাস অসুখ না, এতে সাংঘাতিক ক্ষতি কারোর হয় না ইউজুয়ালি। তাহলে আমরা ওষুধ দিয়ে কমিয়ে রাখলেই হলো। তাই লং টার্ম আমরা ওষুধ দিই বেশ কয়েক মাস ধরে, অনেক সময় বছর পেরিয়ে যায়, ব্যথাটা কম থাকে। তারপরে আস্তে 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 আমরা উইন অফ করে দিই, করে আবার দেখি কীরকম থাকে। এরম করতে করতে চলতে চলতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওইরকম লং টার্ম ওষুধ লাগে না, আস্তে 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 উইথ এজ একটু কমতে থাকে। ডক্টর ঘোষ, আপনার কাছে একটা এবার অন্য টপিক নিয়ে প্রশ্ন করবো, সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজটা কি, এটা কেন হয়, আর এই সিমটমসগুলোই বা কি? মুভমেন্ট সেন্টার্সগুলো যদি আস্তে আস্তে বয়সের অনুপাতে একটু বেশি ড্রাই হতে থাকে, কারণ আমরা উইথ এজ তো নর্মালি সব কিছু ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, কিন্তু ধরুন বয়সের অনুপাতে বেশি ওয়্যার অ্যান্ড টিয়ারটা হচ্ছে, এবং সেই ওয়্যার অ্যান্ড টিয়ারটা স্পেসিফিক্যালি মুভমেন্ট সেন্টারগুলোয় হচ্ছে, তাহলে কি হবে, এক্সপেক্টেডলি আমার সচ্ছলতাটা কমে যাবে চলাফেরা। তাহলে আস্তে আস্তে আমার পাটা আস্তে আস্তে চলবে, আমার হাতের সুইংটা কমে যাবে, আমার পশ্চারটা পাল্টাতে থাকবে, আমি আস্তে আস্তে সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে থাকবো, কারণ আমি পড়ে পড়ে যাচ্ছি বলে একটু ব্যালেন্স রাখার জন্য শরীরটা যেন সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। আমার মুখের একটা নর্মাল হাজার হাজার মাসল নিয়ে যে মুখের এক্সপ্রেশনগুলো, সেইগুলো কমতে থাকবে, মুখটা একটু রিলেটিভলি স্পিকিং এক্সপ্রেশনলেস হয়ে যাবে। আমার শরীরটার মুভমেন্টের প্রবলেমের জন্য সেই স্পিডটা চলে যাবে উল্টে, একটা বয়সের মতো আস্তে 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 কাঁপতে থাকবে। আমার গলার মুভমেন্ট, গলার মাসলের মুভমেন্ট কমে যাচ্ছে, অথবা আমার ভয়েসটা আস্তে 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 সফটার অ্যান্ড সফটার অ্যান্ড সফটার হতে থাকবে। ডক্টর ঘোষ, অনেক সময় দেখি অনেকের মাথা ঘোরে এবং তার নাকি কমন কজ হচ্ছে স্পন্ডিলাইটিস। তো এটা কতটা সত্যি, বা এবং এই মাথা ঘোরা থেকে রেহাই পাওয়ার উপায় কি? স্পন্ডিলাইটিস বলে মাথা ঘোরা বলে যেটা চলে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্পন্ডিলাইটিস না। স্পন্ডিলাইটিসে মাথা ঘোরা হতে গেলে বেশ সিভিয়ার স্পন্ডিলাইটিস হতে হয়, মাথা সত্যি সত্যি নড়াতে অসুবিধে যাদের, এবং কিছু লোকের হয়, কিন্তু সেটা পার্সেন্টেজ ওয়াইজ বেশ কম। বেশিরভাগ লোকের যে মাথা ঘোরে, সাধারণ মাথা ঘোরা, কোনো বড় বড় অসুখ বাদ দিচ্ছি সেগুলো, বেশিরভাগ লোকের কমন মাথা ঘোরা, সেটা একটা হয় দুটো কারণে হতে পারে। একটা, হঠাৎ মাথা ঘুরলো, কানের মধ্যে কোনো ইনফেকশন হলে হলো, সেখানে অনেক সময় মাথা ঘোরার সাথে একটু কানে তালা লাগে, কুকু আওয়াজ করে, টিনিটাস বলে, সেইটা একটা হয়। আর একটা হয় এপাশ ওপাশ করলে মাথা ঘুরছে, হাঁটতে গেলে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এই দুটো খুব কমন ডে টু ডে কজ মাথা ঘোরার। দুটোকে যদি আমি আলাদাভাবে বলি, প্রথম একটা বলেছিলাম ইনফেকশন, সেটা হঠাৎ হলো, তার সাথে কানে যন্ত্রণা, ব্যথা, এবং টিপিক্যালি একটা ইএনটি টাইপের একটা প্রবলেম হলো, ইউজুয়ালি কয়েকদিন থাকে, চিকিৎসা করে ঠিক হয়ে যায়। ভাইরাল কারণে সেটা হতে পারে, সেটা এক ধরনের, তার সাথে জ্বর টর থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আর একটা হয়, সেটা হলো প্রায় একই রকম, মাথাটা ঘুরলো, কানে একটু তালা তালা লাগলো, কানটা ভারী ভারী লাগে, হয়তো কুকু শব্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু টিপিক্যালি সেই জিনিসটা বারবার হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে একদিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। কোনো ইনফেকশন ওরকম বারবার হয়ে একদিনের মধ্যে ঠিক হয়ে যায় না, এটা সাধারণ দর্শকও জানবে। মানে অতএব এটাকে একটা জিনিস বলে, তাকে মেনিয়াস ডিজিজ বলে, সেটা খুব কমন। সেটা একটা নিউরোলজি আর ইএনটির বর্ডার ল্যান্ডের মধ্যে পড়ে, ধরুন বেশিরভাগ সময় ইএনটিতেই চিকিৎসা করা হয়। সেটা এরকম টিপিক্যাল প্যাটার্ন, সেটা মোটামুটি একদিন মতো থাকে, মাথা ঘুরে, কানে তালা তালা লাগতে পারে, এবং অনেক সময় শোষো আওয়াজ হতে পারে, আস্তে আস্তে একটু হিয়ারিং প্রবলেম হতে পারে, এবং অনেক ক্ষেত্রে মাইগ্রেন থাকে এই পেশেন্টদের, সবার ক্ষেত্রে নয়। এবং এই প্যাটার্নটা স্টিরিওটাইপ চলতে থাকে, টিপিক্যাল মেনিয়াস ডিজিজের প্যাটার্ন। সেগুলো টেস্ট করে অনেক সময় সেটা দেখানো যায়। সেটার কিছু ওষুধ আছে,
অ্যাজ আই সেড সেটা অনেক সময় ENT ডাক্তাররা চিকিৎসা করেন। এক ধরনের মাথা ব্যথা আছে, এই প্রসঙ্গে বলি, আমি যখন মাইগ্রেনের আলোচনা করেছিলাম একটা বলেছিলাম যে মাইগ্রেন একটা প্যাটার্ন আছে, মাথা ঘুরে, মাথা যন্ত্রণা থেকে মাথা ঘোরাটা বেশি হয়, ভেস্টিবুলার মাইগ্রেন বলে, সেটা থাকে, সেটা অনেক সময় ম্যানিয়াস ডিজিজের সাথে আলোচনার মধ্যে আসে। আর একটা মাথা ঘোরা যেটা বোধহয় ভীষণ কমন, সেটা হচ্ছে হঠাৎ শুরু হলো একদিন, তারপরে চলতে থাকলো, বেশ অনেক দিন ধরে, সপ্তাহ ধরে চলে। তখন বিছানার এক পাশে হলে বনবন বনবন করে সাংঘাতিক বাবা গো মাগো করে মাথা ঘুরতে থাকে, আঁকড়ে ধরে থাকে রুগী, ভয়ের চোটে নড়তে পারে না। এবং মজা হলো 10-15-20 সেকেন্ড পরে আস্তে 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 সেই মাথাটা কমে গেল, মাথা ঘোরাটা। আবার মাথাটা ঘোরালেন অন্যদিকে, আবার সেটা শুরু হলো। অনেক সময় একদিকে বেশি হয়, রুগী হয়তো বলে আমার বাঁ দিকে ফিরলে বেশি হচ্ছে, কি ডান দিকে ফিরলে বেশি হচ্ছে, অনেক সময় এরকম বলেন। এবং টিপিক্যালি এরকম যেই স্থির হয়ে থাকলেন একটা পজিশনে, আস্তে 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 কমে গেল মাথা ঘোরাটা। সে একই রুগী অনেক সময় বলে হাঁটতে গেলে আমার মনে হচ্ছে কে যেন ধাক্কা পাচ্ছে। এটাকে বলে পজিশনাল ভার্টিগো, কারণ পজিশনের সাথে সেটা চেঞ্জ করে বলে। চুপ করে বসে থাকলে সেটা হয় না। সেগুলোর কিছু চিকিৎসা আছে এবং সেগুলো অনেক ক্ষেত্রে খুব ভালো কন্ট্রোল করে দেওয়া যায় এবং অনেক ক্ষেত্রে প্রায় সারিয়েও দেওয়া যায়, কতগুলো এক্সারসাইজ আছে সেগুলো দিয়ে। থ্যাংক ইউ ডক্টর ঘোষ, থ্যাংক ইউ ডক্টর ভৌমিক। আপনারা আমাদের অনেক কিছু জানালেন, অনেক অচেনা বা চেনা রোগ সম্বন্ধে আমাদের অনেক কিছু তথ্যাদি দিলেন। তার জন্যও আমি আমাদের টিমের সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। অ্যাপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টরের প্রথম বিভাগ যেমন ভিজিটিং আওয়ার, আমরা জানি আমাদের পরের বিভাগটির নাম ফেসিলিটিস। সময় হয়ে গেছে ফেসিলিটিসে যাওয়ার। ফেসিলিটিসে কগনিটিভ নিউরোলজি নিয়ে আরও কিছু কথা আসুন জেনে নিই। কনফিউশন অথবা বিভ্রান্তি একটি ক্রনিক অবস্থা বা চিরস্থায়ী অবস্থার নাম হল ডিমেনশিয়া। এক্ষেত্রে রোগী কিছু মনে রাখতে, শিখতে এবং কমিউনিকেট অথবা যোগাযোগ করতে অসুবিধার সম্মুখীন হয়। অ্যালজাইমার বা ডিমেনশিয়া হওয়ার একটি কারণ হল সিনাইল প্লাকের সৃষ্টি হওয়া, যেটা বিটা অ্যামলয়েডের সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। বিটা অ্যামলয়েড একটি বৃহত্তর মলিকিউল থেকে তৈরি হয়, যার নাম অ্যামলয়েড প্রিকারসিভ প্রোটিন বা এপিপি। এই এপিপি সাধারণত কোষের উপরিভাগে অবস্থান করে। এপিপির ক্লিভেজ অথবা এপিপির সঞ্চয়ের ফলে সৃষ্ট খাঁজকে বিটা অ্যামলয়েড বলা হয়। রোগটির সৃষ্টির অন্য কারণটি হল অ্যাবনর্মাল মনোফিবুলারি ট্যাঙ্গল। মস্তিষ্কের কোষের ভিতরে ফাইবার বা প্যাঁচানো অথবা টুইস্টেড আকারে যা অবস্থান করে। যদি কোনো কারণবশত ওই টুইস্টেড বা প্যাঁচানো গঠন ভেঙে যায়, সেক্ষেত্রে মাইক্রোটিবিউল সাবইউনিটস মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ে। উপরোক্ত কারণের ফলেও অ্যালজাইমার বা ডিমেনশিয়া হতে পারে। আধুনিক সময়ে কিছু নির্দিষ্ট ঔষধ ব্যবহারের মাধ্যমে অ্যালজাইমারের আক্রান্ত রোগীদের কিছুটা উপকার করা সম্ভব হয়েছে। ভিজিটিং আওয়ার এবং ফেসিলিটিসের পর আমাদের শেষ বিভাগ অর্থাৎ দ্য ট্রুথ অ্যাবাউট, যেখানে আমরা জেনে নেব স্বাস্থ্য, হাসপাতাল এবং চিকিৎসা পরিষেবা নিয়ে নানান খবরাখবর। আমাদের সঙ্গে আছেন প্রতিদিনের মতোই হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞা ডক্টর রূপালী বাসু। নমস্তে, গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অর্থের মূল্য বা ভ্যালু ফর এক্সপেন্ডিচার ইন হেলথ কেয়ার। বর্তমান সময়ে সব ক্ষেত্রেই একটি সর্বব্যাপী বিষয় হলো ভ্যালু ফর মানি, ভ্যালু ফর এক্সপেন্ডিচার। আমাদের মনে হতেই পারে যে আমরা পরিবারের জন্য যে টাকাটি খরচা করছি তা কতটা যুক্তিযুক্ত। আজকালকার দিনে প্রতিটি জিনিসই তো আমাদের কিনতে হয় দাম দিয়ে, যেমন জামাকাপড়ই বলুন, খাবার দাবারই বলুন, পেট্রোল গ্যাসই বলুন। ঠিক সেরকমই স্বাস্থ্য ব্যবস্থাও এই আওতার মধ্যেই পড়ে। আর দিনে দিনে প্রতিটি জিনিসের সাথে সাথে পরিষেবাও হয়ে উঠছে কস্টলি। এবারে হেলথ কেয়ার কস্টের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, তাহলে দেখব ওষুধের দাম হাসপাতাল বিলের প্রায় 50%। এছাড়া আছে বিভিন্ন টেস্টের খরচ, রুম রেন্ট,
বা যেখানে থাকা সেই ঘরের খরচ আর ডাক্তারের ভিজিট। অপারেশন বা প্রসিজিওর হলে তার খরচও আলাদাভাবে যোগ হয় এর সাথে। এক প্রভাবশালী বইতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সার্কামস্ক্রাইব কম্প্যারিজনের সংজ্ঞাটি পুনর্বিন্যাস করেছে। সেখানে হার্ভার্ডের প্রফেসর মাইকেল পটার, এলিজাবেথ ভেসিবার্গের বর্ণনাতে দেখেছি যে দ্য ওয়ে টু ট্রান্সফর্ম হেলথ কেয়ার is to realize competition with value of patients. Value is the health outcomes attitude for value of the cost compared to peers. Value for expenditure এই বিষয়টি বিভিন্ন ধরনে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন লোকের দ্বারা ব্যবহার হয়ে থাকে। অনেক কিছু জিনিসই কিন্তু এইসব ভ্যালু ফর মানি বিষয়টি ছাপিয়ে গিয়ে বাস্তব ক্ষেত্রে আমাদের সামর্থ্যের বাইরে হয়ে যায়। তাই হাসপাতাল পরিষেবাকেও আমরা অনেক ক্ষেত্রেই ভ্যালু ফর মানি কি না এই ভাবনায় পড়ে যাই। তার একটা প্রধান কারণ হলো যে আমরা অনেক সময় ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল বেনিফিটগুলো একসঙ্গে ভাবতে পারি না। কিছু পরিষেবার ফল তখনই পাওয়া যায়, আর কিছু পরিষেবার ফল পেতে অনেক দেরি হয়, সারা জীবন ধরে পাওয়া যায়। এই প্রসঙ্গে মেডিকেল ইন্স্যুরেন্সের কথা উল্লেখ না করে পারছি না। মেডিক্লেম যেমন একটা রেকারেন্ট খরচ, তেমনি অসুস্থতার সময় এই মেডিক্লেমই কিন্তু রক্ষা করে রোগীর জীবন, তাই না? আজ এই পর্যন্তই থাক, আবার আগামী সপ্তাহে দেখা হবে। নমস্তে।这青睐